খেলাফত মজলিসের ৬ দফা দাবি, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টাকে মামুনুল হক। এদিকে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে উপদেষ্টা। জানাবো জামায়াতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের, এবং সর্বশেষ জানাবো ভ্যানের লাশের স্তূপ, আত্মগোপনে সেই পুলিশ সদস্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খেলাফত মজলিসের ৬ দফা দাবি, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টাকে মামুনুল হক। অন্তর্বর্তী সরকারের কাছে ৬ দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি। সভা শেষে সাংবাদিকদের এমনটা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, ২০১৩ সালে ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে নিহত সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে সৃষ্ট সহিংসতার ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। ৫ই মে ও পরবর্তী সময় হেফাজতে ইসলামী সহ সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেয়া মামলাগুলো ১ মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ করে মামুনুল হক বলেন, আমরা সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছি। নির্বাচন ও প্রশাসন সহ প্রতিটি খাতে প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে উপদেষ্টা। বাংলাদেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানান ডক্টর ইউনূস সরকারের এই উপদেষ্টা। তার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায়, তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেনের বক্তব্য, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে। ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে, তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার তুপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিন ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে। জামায়াতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের। মতের মিল হলে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না। হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের যে মতানৈক্য আছে, বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। তিনি আরো বলেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দুস্থি ছিল, একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলবো, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তড়ি পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আপনারা আসুন, বসুন। হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। এ সময় তিনি বলেন, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কুরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে থাকবে না কোনো ভেদাভেদ, এখানে কোনো বৈষম্য দেখতে চায় না, এখানে সবার অধিকার থাকবে। সম্মিলিতভাবে এই দেশটাকে করতে হবে। ফয়জল করিম বলেন, ভারত ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে। আজও ফারাক্কা ও তিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত থেকে যে খাল ও নদীগুলো বাংলাদেশে এসেছে, তার ন্যায্য অধিকার আমরা পাইনি। ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সব ধর্মীয় বিষয়
বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে। বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। 92% মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না। মুসলিমদের চিন্তা চেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না। ভ্যানে লাশের স্তূপ, আত্মগোপনে সেই পুলিশ সদস্যরা। সড়কের উপরে দাঁড়ানো একটি ভ্যানে নিথর দেহের স্তূপ, কয়েকটি লাশ ঢেকে দেওয়া হয়েছে জীর্ণ চাদর দিয়ে। লাশের স্তূপের উপর আরো মরদেহ তুলে রাখছেন মাথায় হেলমেট ও বেস্ট পরা পুলিশ সদস্যরা। সেগুলো ঢাকার চেষ্টা করা হয় পাশের রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে। তা সত্ত্বেও নিথর দেহ বেরিয়ে আছে, দেহগুলো ঝুলে পড়া সারি সারি হাত। এমনই বিভৎস লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায়। ভাইরাল হয় ভিডিও ক্লিপ। এ চিত্র যারা দেখেছেন সবাই আতকে শিউরে উঠেছেন প্রবল আতঙ্কে। কোথায় ঘটলো এমন নিষ্ঠুর ঘটনা? এভাবে একের পর এক মানুষকে হত্যা করা হলো কোথায়? এমন প্রশ্ন যখন সোচ্চার সাধারণ মানুষ, তখন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে গণহত্যার পর ভেনে তোলা লাশের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা এলাকায়। স্থানীয়রা জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিকালে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। পরে এসব লাশ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। গোপনে ধারণ করা ওই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যম কর্মী বলছেন, গণহত্যার পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের ও সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে আশেপাশে 2 জন বাসিন্দার দাবি, ভিডিওতে দেয়ালে থাকা পোস্টারে যাকে দেখা গেছে তিনি আশুলিয়া দামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। তবে গণহত্যার বিভৎস সেই চিত্র মুছে ফেলার অপচেষ্টায় পোস্টারটি সরিয়ে ফেলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেছেন, 5 আগস্টের পরপরই সব দেয়াল নতুন রং করা হয়েছে। সাব্বির আহমেদ নামে আশুলিয়ার এক সাংবাদিক জানান, ভিডিও চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। পরে ভ্যানের লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহ স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশ সদস্যরা। অধস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলা গোয়েন্দা বিভাগে যোগ দেন। ডিবি কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হবার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন উপরে আল্লাহ, নিচে আর আপনারা। সেদিন আমরা কোনো গুলি করিনি। অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছিল, তবে আমরা গুলি করিনি। সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়ার দায়িত্বে ছিলেন? এমন প্রশ্নের জবাবে রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহ হিল কাফি স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়ায় ছিলাম। আল্লাহর রহমতে 5 আগস্ট আমরা প্রাণের রক্ষা পেয়েছিলাম, নইলে আমাদেরকেও মরতে হতো। 5 আগস্ট দুপুরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাবার খবরে ক্ষুব্ধ ছাত্র জনতা আশুলিয়া থানা অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়ে। এতে অনেকে নিহত হন। পরে সেই লাশগুলো একটি ভ্যানে তোলা হয়। সেখান থেকে একটি পিকআপে স্থানান্তর করার পরে গণহত্যার চিত্র মুছে ফেলতে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হতভাগ্যদের মধ্যে ছিল সাভারে আশুলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া স্কুল ছাত্র আসাবুর। সে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বাসিন্দা এনাফ নায়াদের ছেলে। আসাবুর স্থানীয় শাহিন স্কুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আশুলিয়া থানা থেকে সদ্য APBN বদলি হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ বলেন, ভিডিওতে আমার কোনো ছবি নেই, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, 5 আগস্ট আশুলিয়া থানার গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরাসরি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার সরকারি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। ব্যক্তিগত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র বলছে, পুলিশের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল যার পাল্টা প্রতিশোধ হিসেবে ছাত্র জনতার রোষানলে পরে আশুলিয়া প্রাণ হারাতে হয় ঢাকা জেলার ডিএসপির আশুলিয়ার জন্য কর্মরত ASI সোহেল রানা ও ASI রাজু আহমেদ এবং রাজধানী মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের ASI রফিকুল ইসলামকে। এর মধ্যে ASI রাজুর মরদেহ আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার দগ্ধদেহ আশুলিয়া থানা সংলগ্ন নবীনগর চন্দ্র মহাসড়কের ফুটওভার ব্রিজে ASI রফিকুল ইসলামের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় গত 23 আগস্ট নিহত ASI মোহাম্মদ সোহেল রানার স্ত্রী মুসাম্মদ রেশমা পারভিন ও রফিকুল ইসলামের স্ত্রী রাব্বি আক্তার পৃথক 2টি হত্যা মামলা দায়ের করেন আশুলিয়া থানায়। এদিকে গণহত্যার নিষ্ঠুর ও নৃশংস ওই ঘটনা ধামাচাপা দিতে আশুলিয়া থানায় একটি মামলা করেছিলেন আশুলিয়া চিত্রশাল এলাকার শাহিদ হাসান
ওরফে মিঠু। নিহত স্কুল ছাত্র আস-সাবুরের সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সাহিদ হাসান ওরফে মিঠু সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম তালুকদার, তৌহিদ জং, মুরাদ সহ আওয়ামী লীগের 119 নেতাকর্মীকে আসামি করে সবার আগে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।